অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের নানা দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠানে। বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক মণ্ডলী, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বৈচিত্র্যময় প্রকৃতিতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী দেখা যায়। এই দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের আজকের পর্বে থাকছে সংযুক্ত আরব আমিরাতের জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। সকাল 6:30টায় আমরা রওনা দিয়েছি, যাচ্ছি আমরা আলকোত্রা ডেজার্ট, যেখানে বার্ড স্যাংচুরি আছে এবং অন্যান্য প্রাণীও আছে। এর মধ্যে সূর্য উঠে গেছে রাস্তায়, এগিয়ে যাচ্ছি আমরা আলকোত্রার দিকে। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি আজ এসেছি আল মারমুম ডেজার্টে। এখানে নানা ধরনের প্রাণী আছে, পাখি আছে। রেজা খান বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী এবং উনি এখানে বহু বছর ধরে আছেন। ওনার সাথে নানা বিষয় নিয়ে কথা বলবো এবং জানবো। রেজা ভাই, এখানে একটা ইনস্ট্রাকশন বোর্ড আছে এবং সেখানে এই লেকের ব্যাপারে ইনস্ট্রাকশন আছে। পাশাপাশি একটি ব্যাপার আমাকে বেশ অবাক লাগলো, যে এখানে বারবিকিউ করা যাবে। তো এই ডেজার্টে এই ধরনের একটি কনজারভেশনের এলাকায় বারবিকিউটা অ্যালাউ করা হলো কেন? মজার ব্যাপার হলো, সংযুক্ত আরব আমিরাতের যত জায়গায় জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে, সেখানে মূল অ্যাট্রাকশনই হলো মানুষ ঘর থেকে বারবিকিউ ম্যাটেরিয়াল নিয়ে আসবে এবং মরুভূমিতে এসে তারা তাদের খাবারটা তৈরি করবে। এটা হলো এখানকার একটা কালচারের পার্ট হয়ে গেছে। মজার ব্যাপার হলো, আমরা যে হ্রদের পাশে দাঁড়িয়ে আছি, কোনোটা 1 হেক্টর থেকে শুরু করে প্রায় 10 হেক্টর পর্যন্ত জায়গা নিয়ে এই হ্রদগুলো তৈরি করা হয়েছে। আমরা আবার একটু সামনে যাই। রেজা ভাই, এই যে এই লেকগুলো কিভাবে এই মরুভূমিতে সৃষ্টি করা হলো, এটা নিয়ে একটু বলবেন? জি, অভিনব হলো সংযুক্ত আরব আমিরাতের, বিশেষ করে দুবাইতে যতগুলো হ্রদ সৃষ্টি করা হয়েছে, তার কোনোটিতেই মানুষের প্রিয় যে পানি, সেটা কিন্তু ব্যবহার করা হয় না। এটা হলো উচ্ছিষ্ট পানি, যেটা সিওয়েজ সিস্টেমের বা আমাদের প্রণালীর পানিটা এইভাবে সরবরাহ করা হয় বিভিন্ন হ্রদে পরিশোধিত করে, এবং শহরের যত গাছপালা আছে, দুবাই শহরের সমস্ত গাছপালার গোড়ায় এই পানি দেওয়া হয়। তাতে ভার্চুয়ালি সরকারের কোনো খরচ হয় না পরিশোধন করার জন্য, সামান্য যেটুকু। আর সলিড অর্গানিক ম্যাটেরিয়াল যেটা থাকে, এই মানুষের বর্জ্য বা ভেজিটেবল ম্যাটেরিয়াল যেগুলো আমরা খাই বা উচ্ছিষ্ট খাবার ফেলে দেই, সেই অর্গানিক ম্যাটেরিয়ালটাকে তারা সেপারেট করে একটা সার তৈরি করে। কাজে এটা ডাবল বেনিফিট। আমরা আবার একটু সামনে যাই। সামনে গিয়ে আমরা একটু এই আপনার অন্যান্য যে পাখি আছে এবং প্রাণী আছে সেগুলো দেখি। আমরা এই দ্বীপে এবং পানির উপরে যে হাঁসগুলো দেখছি, এটা রাজহাঁসের কাছাকাছি। এদের নাম হলো ইজিপশিয়ান গুজ। মূলত এই দেশে এদেরকে শখের পাখি হিসেবে নিয়ে আসা হয়েছিল। তারপরে এগুলো সেখান থেকে ছুটে গিয়ে এখন সমস্ত সংযুক্ত আরব আমিরাতে যেখানে পানি আছে, যেমন মরুভূমির মধ্যে, সেখানেই তারা বাসস্থান করে নিয়েছে। কি ধরনের সংখ্যা হতে পারে এদের? অন্তত হোল কান্ট্রিতে 4 থেকে 5 হাজার পর্যন্ত হবে এখন। ওটা তিতির ডাকছে, ধূসর তিতির, ওই যে ক্রিক ক্রিক করে যে ডাকছে, ধূসর তিতিরের ডাক এটা। এটাও রেঞ্জ এক্সটেনশন করেছে। মনে হচ্ছে না যে মরুভূমিতে আছে। না, এই জায়গাটা আসলেই সম্পূর্ণ আলাদা। এই আইবি চলে আসছে,
আইবিস চলে আসছে, দে ব্যাক, ল্যান্ড করবে। নিচে আপনি এখানে দেখেন শত শত হাজার হাজার পায়ের ছাপ। এখানে যে খাবার দেওয়া হয় তো সব পাখিরা এখানে আসে, যে খাবারগুলো এগুলো খুবই ড্রাই, মাঝে মাঝে এই জন্য পানি পাড়ে তারা যেতে চায়। আচ্ছা, এখানে বেশ অনেক গাফ গাছ দেখা যাচ্ছে। রেজা ভাই, এই যে গাছ, এত গাফ গাছ, এই গাছগুলো এখানে কিভাবে আসলো এবং এই গাছগুলো সম্বন্ধে একটু বলবেন? ঘাপ গাছ আমাদের সামনে যে গাছটা এই বালিয়াড়ির পাশে বেড়ে উঠছে, এটা বয়স হয়তো 15-20 বছর হবে। হ্যাঁ, এটা মানুষের লাগানো। আর দূরে একা একা যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এটা হলো আদি গাছ, ওদের বয়স 100 বছরের উপরে হবে। দুবাইয়ের মরুভূমির যে বালু, এর মধ্যে শুধু পানি দিলে অলমোস্ট সব গাছপালা তৈরি করা যায়। কারণটা কি, মানে এই বালিতে কি মিনারেলস প্রচুর আছে। আচ্ছা আচ্ছা। অরিজিনালি তো এই বালু সমুদ্রের নিচে ছিল, তো সমুদ্রের সেই যত প্রাণী, তার যত উদ্ভিদের যে জমা যে জিনিস, সেটা তো বালুর মধ্যে মিশে আছে। আচ্ছা। যে কারণে মরুভূমিতে এই গাছটা ভারতের রাজস্থান থেকে শুরু করে ইরান হয়ে, মধ্যপ্রাচ্য হয়ে, সংযুক্ত আরব আমিরাতে আর আফ্রিকার ইজিপ্ট পর্যন্ত বিস্তৃত আছে। চলেন আগাই আমরা আবার। আমি এইখানে একটা বড় হেরন দেখছি, ওই যে দূরে। হোয়াইট ইগ্রেট আপনাদের লেফট সাইডে সবচেয়ে বড়টা আছে, ওই দূরে লেকের ওই পারে, ওইটা হলো সবচেয়ে বড়। এইখানে এই গাফ গাছের নিচে অনেকগুলো ইজিপশিয়ান গুজ বসে রয়েছে এবং খুবই সুন্দর দেখতে। এরা এখানেই পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেছে। আর ওখানে অনেকগুলো পানকৌড়ি এবং গোবাক, এই আইল্যান্ড দুটোতে প্রচুর পাখি আসে এবং আশেপাশেও কিন্তু অনেক পাখি বসে রয়েছে। এর মধ্যে অনেকগুলো আইবিস উড়ে যাচ্ছে ওই পাশে, এবং ওরা ঘুরে 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 ওই যে বসে গেছে ওখানে ওই আইল্যান্ডটাতে। এই মরুভূমিতে যদি এরা সবুজায়ন করতে পারে এবং এ ধরনের জলাধার করতে পারে, বিভিন্ন দেশ থেকে প্রাণী নিয়ে আসতে পারে, পাখি নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষেও সম্ভব এই ধরনের জিনিস করা। আমাদের সবই আছে, শুধু একটু ব্যবস্থাপনাটা উন্নতি দরকার, এবং ভালো ব্যবস্থাপনায় যে অনেক কিছুই করা সম্ভব সেটা কিন্তু ইউইতে এই তাদের কর্মকাণ্ডগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। যাবে, এখানে বেশ কয়েকটি লাল ঠেঙ্গি দেখতে পাচ্ছি। এখানে কি ওরা বাসা করে? মূলত এইরকম উঁচু জায়গা যেখানে আছে পানির কাছে, মানে দ্বীপের মতো ছোট ছোট 1 মিটার 2 মিটার, সেই ধরনের জায়গায় এদের বেশি পছন্দ। সেটা না পাওয়া গেলে পাড়ে যে শুকনো জায়গা, সেখানেও তারা বাসা করতে পারবে। এইখানে এই যে টিটি পাখিগুলো, হট টিটি, তারপর লালপা ঢ্যাঙ্গা বা ব্ল্যাক উইংড স্টিলস, জি, এই পাখিগুলো মূলত কোথা থেকে এসছে এখানে? অরিজিনালি এই দেশে ধরেন 80 সালের আগে এরা পরিযায়ী পাখি ছিল। তারপরে আস্তে আস্তে 90-এ এসে এরা প্রথম প্রজনন শুরু করে এখানে, যেহেতু দুবাই শহরের মাঝখানে আইল্যান্ডেও তারা ব্রিড করে। সো দে আর মানে হ্যাভিং এ গ্রেট লাইফ ইন দ্য ইউএই। আচ্ছা, চলেন আবার অন্য কিছু দেখি। হ্যাঁ, চলেন আগে যাই। রেজা ভাই, একটি অরিক্স এখানে দেখতে পাচ্ছি, ও এরকম একা কেন, দলছুট কেন? অ্যারাবিয়ান অরিক্সের সমস্যা হলো দলের নেতৃত্ব নিয়ে মারামারি হয়। এই নেতৃত্বে হেরে গেছে, সেই জন্য সে একা একা, কিন্তু সেও হয়তো কখনো দলে আবার চলে যাবে, অন্য কোনো দলের সাথে মিশে যাবে। রেজা ভাই, এই যে লাইন করে যে এই যে একটা বিশাল যন্ত্রের ব্যবস্থা,
এইটা দিয়ে মূলত এই জায়গাটা কি করা হয়? এটা আসলে সেচ ব্যবস্থা। এই ঘাস বনে অটোমেটিক পদ্ধতিতে পানি দেওয়া হয়। এটা খুবই ভালো পদ্ধতি, অল্প খরচে অনেক বেশি জায়গাকে আপনি চাষ করতে পারেন। অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি এসেছি আল মারমুম ডেজার্টে। এই কনজারভেশনের যে ব্যাপারটি সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায় যে এখানে এই মরুভূমির মধ্যে এই কাদামাটি তৈরি করা হয়েছে সার দিয়ে, এবং ঠিক আমার বাঁদিকেও ধূসর মরুভূমি, ডান দিকেও ধূসর মরুভূমি, এই ঠিক মাঝখানে একেবারে সবুজের সমারোহ। এই ধরনের কাজ কত কষ্ট করে করতে হচ্ছে এই মরুভূমিতে, অথচ আমরা বাংলাদেশে আমরা কি করছি? আমাদের সব আছে, এবং সেই সব কিছু আমরা কি ধরে রাখতে পারছি? এইখানেই হচ্ছে গিয়ে আমাদের ভাবতে হবে, এবং আমাদের এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার জন্য একটা ভালো ম্যানেজমেন্ট বলি, ব্যবস্থাপনা বলি, এবং সুদূর প্রসারী আমাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের কিন্তু একটা খুবই জরুরি এই সময় যখন আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। তো এখানে কিছুই ছিল না, সেই কিছু না থাকার মধ্যে এরা যে ধরনের কর্মকাণ্ড করছে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো, যে ইউইতে পরিবেশ প্রকৃতি নিয়ে তারা কিন্তু সিরিয়াসলি ভাবে এবং এ নিয়ে কাজ করে। এই লিজার্ড যেটা ছিল এটা কি ধরনের লিজার্ড, এটা কি নাম? এটার ইংরেজি নাম হলো ইউরোম্যাস্টিক্স বা স্পাইনি টেলড অ্যাগামা, আর আমাদের উপমহাদেশে এর নাম হলো সান্ডা। এবং এটা মরুভূমির যে টিকটিকি আছে তার মধ্যে এটা সবচেয়ে বড়, আর এটার মূল চরিত্র হলো যেটা 100% ভেজিটেরিয়ান। আচ্ছা, এদের কি আমরা এই গুইসাপের সাথে তুলনা করতে পারি? গুইসাপ থেকে সম্পূর্ণ আলাদা। গুইসাপ হলো একেবারেই মাংসাশী টিকটিকি, আর এই সান্ডা জাতীয় যারা আছে তারা টোটালি ভেজিটেরিয়ান। শুধু মরুভূমিতেই হয়? শুধু মরুভূমি। ঠিক আছে, চলেন যাই আবার এরপরে অন্য জায়গায়। ওইখানে অনেকগুলো গাজল ওখানে পরে নেমে যাচ্ছে ওখান থেকে। রেজা ভাই, এইখানে এই ধরনের জলাধার কতগুলো? এই মারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভের মধ্যেখানে 70টা জলাধার আছে বা হ্রদ আছে মানুষের সৃষ্ট, এবং এটা হলো বাগানের দিক থেকে সবচেয়ে বড়, কারণ এখানে 10,000 আরব দেশি গাছ এখানে লাগানো হয়েছে, তার মাঝখানে এই হ্রদটা। ফলে এখানে সন্ধ্যাবেলায় প্রায় 5 থেকে 6,000 মালার ডাকস আসে, রাতভর এখানে থাকে, তাদের এই পুরো জায়গাটাতে খাবার দেওয়া থাকে, ওরা রাতভর খাবার খাবে এবং এখানে থাকবে। সকালবেলা এরা আবার চলে যায় ওই দূরে যে ন্যাচারাল যে হ্রদ আছে সেখানে চলে যায়। আচ্ছা, এখানে ইসে দেখলাম একটা সারস পাখি দেখলাম। হ্যাঁ, দুটো সারস পাখি ওইখানে আছে, ওই যে সাদা ওইখানে বড় যে পাখিটা, এটাকে বলা হলো গ্রেনেট ক্রাউন, মূলত আফ্রিকার এই পাখি। কিন্তু যেহেতু বাচ্চাদের কাছে অনেক এই ধরনের পাখি ছিল, তারা ঘরে না রেখে এইগুলোকে প্রকৃতিতে ছেড়ে দিয়েছে। এখানে কি একটি মেল একটি ফিমেল? হ্যাঁ, বাদিকে যেটা সেটা হলো ফিমেল, আর ডানে আমাদের সামনে যেটা এখন দাঁড়িয়ে আছে এটা মেল। হ্যাঁ, সেটা মেল। খুবই সুন্দর পাখি, অদ্ভুত সুন্দর। ওদের যে ক্রাউন ক্রেন বলা হয়, ওর চোখের পিছনে কানের উপর একটা পট্টি আছে সাদা, তার উপর একটু লালচে আছে, আবার গলার মধ্যে একটুখানি ওই ঘ্যাগের মতো একটু বাড়ানো আছে লাল, আবার মাথায় মুকুট আছে। হ্যাঁ, মুকুট আছে। অনেক হাঁস এখানে, এর মধ্যে ল্যাঞ্জা হাঁস
এবং অন্যান্য হাঁস সব ছায়ার মধ্যে রেস্ট নিচ্ছে। মূলত এই অংশটা আমাদের এখানে দুবাইয়ের যিনি রুলার আছেন তার এটা ব্যক্তিগত এরিয়া, এবং এখানে এক জামানায় ওনারা যেসব পাখি শিকার করতেন, যেমন হুবারা বা অ্যারাবিয়ান অনেক পাখির প্রজাতি ছিল, সেইগুলোকে এখন প্রজনন করে আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে আমাদের সামনে আছে পিনটেল স্যান্ডগ্রাউস, হুবারা লুকিয়ে আছে, আর আছে হলো স্টোন কার্লি বা বাংলা যেটাকে বলে হাট্টিমা, আরেকটা গাছ, ওদের চোখ খুব বড় বড়। এই যে এখানে একটা আগে বলতো ওই দেখেন ওরা উঠতে শুরু করলে ওই যে শত সহস্র, এটা হলো পিনটেল স্যান্ডগ্রাউস। এই যে আমাদের উপর দিয়ে তারা উড়ে গেল পুরো, এটা একটা আলাদা জগৎ। ওই যে ওরা উড়ে গিয়ে আবার কেউ এসে বসলো, কেউ উঠতে থাকছে। হাট্টিমা না, এটা হাট্টিমা, এই যে ভাগে এটা হাট্টিমা। রেজা ভাই, এইখানে যে ব্ল্যাক গুজগুলো দেখা যাচ্ছে, এখানে সংখ্যায় কিরকম হবে? এরা এখানে 4টা এই অংশে আছে, আর একটা অংশ আছে যেখানে আরো প্রায় 5-6টার মতো আছে, টোটাল 10টা হয়তো এখানে হবে। এগুলো এখনো প্রজনন শুরু করেনি, এবং যেহেতু এখানে কেউ মারে না, কাজে আশা করা যাচ্ছে যে এই ব্ল্যাক হেডেড গুজগুলো ভবিষ্যতে এখানে ডিম পারবে এবং বাচ্চা তুলবে। দ্বীপের এক মাথায় আমরা দুটো হটটিটি দেখতে পাচ্ছি, ওইটা ডান দিকে, আর উপরে কিছু ঘুঘু আছে, স্থানীয় দুটো প্রজাতি আছে, তার একটা প্রজাতি আমাদের দেশের মতো, আর একটা হলো আদি এই দেশের। চলেন তাহলে আগাই সামনের দিকে। হ্যাঁ, আসুন। এই যে এত ফ্লেমিঙ্গো এখানে সব সাদা কেন? মানে এখানে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছি না কেন? আমরা যে প্রজাতির ফ্লেমিঙ্গো এখানে দেখছি এটাকে বলা হয় গ্রেটার ফ্লেমিঙ্গো। এইটাই ইউরোপ এবং এশিয়া মহাদেশের আর আফ্রিকার একটা অংশে এর বিস্তৃতি আছে, বিশ্বের সবচেয়ে বেশি বিস্তৃত প্রজাতি এটা। মূলত ফ্লেমিঙ্গোর পিঙ্ক যে গোলাপি যে রঙটা আসে সেটা প্রজননকালে প্রজননের সাথে সম্পর্কযুক্ত, এটা হলো 1 নম্বর। আর এদের রং আসে মূলত খাবার থেকে, যে খাবারে রঙের ওই লাল রংটা নাই সেই খাবারে এদের রং আসবে না। মারমম কনজারভেশন রিজার্ভে তাদেরকে যে খাবার দেওয়া হয় বা অন্য পাখির যে খাবার দেওয়া হয় এটাকে আমরা বলি মেনটেনেন্স ডায়েট, আর ব্রিডিংয়ের খাবার সেটা আলাদা। তো প্রকৃতিতে তারা কি করে, পানির মধ্যে বিশেষ করে উপকূলীয় এলাকায়, লোনা পানি অঞ্চলে বা গুজরাটের যেমন কচ্ছের রন এলাকাতে আপনি যেখানে গিয়েছিলেন সেখানে যে ফ্লেমিঙ্গো দেখেছেন, সেখানে ওই পানির মধ্যেই ব্রাইন শ্রিম বলে চিংড়ির, কুচা চিংড়ির একটি প্রজাতি বা কয়েকটা প্রজাতি আছে, সেইটার খাওয়ার পরেই এই রংটা শরীরে আসবে। এবং কয়েকটা প্রজাতির আপনার অ্যালগি বা শৈবাল আছে, সামুদ্রিক শৈবাল, যাদের মধ্যে এই লালচে বা পিঙ্ক কালারটা আছে, সেটা খেলেও গায়ে রং আসবে। খাবার থেকে এদের গায়ে যদি রং না আসে, প্রাকৃতিকভাবে এদের শরীরে রং তৈরি করার কোনো ব্যবস্থা নাই। এটা হলো একটা অদ্ভুত ঘটনায় ফ্লেমিঙ্গোদের বেলায়। অন্যান্য পাখি যেগুলো আছে তাদের হলো ফিক্সড কালার, মোল্টিং হবে, পালক ঝরে যাবে বছরে একবার বা দুবার, কিন্তু যখন নতুন পালক গজাবে সেটা ঠিকই আগের পালক যেরকম ছিল একই রকম হবে। ফ্লেমিঙ্গোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আর এইখানে মূলত যেটা দেখছেন এখানে 90% হলো এই বছরের বাচ্চা। এই যে বাচ্চা ওই যে কালচে রঙের বা ধূসর রঙের যেগুলো দেখতে পাচ্ছেন আপনি, সেইগুলো হলো সবই এই বছরের বাচ্চা। তাদের বয়স হয়েছে 6 মাস থেকে 11-12 মাস পর্যন্ত হয়েছে। এরা 2.5-3 বছরের মাথায় গিয়ে সমত্ব হবে। বছরে এইখানে চিংড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই, ইটস নট পসিবল। এই পানিতে সেটা গ্রো করবে না, ওটা হলো লোনা পানির একটা প্রজাতি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইউএইতে কি পরিমাণ ফ্লেমিঙ্গো আছে? কত সংখ্যায়, কত? রাসেল খর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দুবাইয়ের মধ্যে যেটা প্রথম ফ্লেমিঙ্গো থাকতে শুরু করে, এবং সংযুক্ত আরব আমিরাতের রামসার সাইট, এটা
রাসেল খাওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দুবাই শহরের মাঝখানে কিন্তু এটা। সেখানে 3.5 থেকে 4.5 ফ্লেমিঙ্গো এখন আছে। আবুধাবি এমিরেটের মধ্যেও 2 থেকে 2.5 আছে। রাসেল খাইমা, উম্মুল কোয়েন, শারজা, আজমান, এই 4টা এমিরেটের মধ্যে হয়তো আরও 1 থেকে 1.5 আছে। তো টোটাল দেশে এই মুহূর্তে 6 থেকে 8,000 ফ্লেমিঙ্গো আছে। সবই কি এরকম এই আপনার আর্টিফিশিয়াল লেকে? না, রাসেল খাওয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু আর্টিফিশিয়াল লেক না, এটা হলো একটা ব্যাকওয়াটার বা এটা একটা ক্রিক। তারপরে আবুধাবিতে কোস্টাল বেল্টে আছে, রাসেল খাইমা, উম্মুল কোয়েন সবই ন্যাচারাল বেল্টে আছে। শুধু দুবাইয়ের মরুভূমির যেগুলা সেগুলো হলো আপনার আর্টিফিশিয়াল লেক আছে। এখানে তারা কেউ প্রজনন করে না, কিন্তু সমুদ্রের পাড়ে আবুধাবিতে তারা প্রজনন করে প্রাকৃতিকভাবে। আমি এসেছি দুবাইয়ের আল মারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভ। যেই মরুভূমিতে এই কাজটি হচ্ছে সেটা হলো একটা বিশাল এলাকাকে নিয়ে কিন্তু এই কনজারভেশনের কাজটি এগিয়ে যাচ্ছে। আমার পেছনে অনেকগুলো ফ্লেমিঙ্গো, এই ধরনের 70টি জলাশয় করা হয়েছে আর্টিফিশিয়ালি এই ডেজার্টে, এবং রাবারের প্যাড দিয়ে এই জলাশয়গুলো তৈরি করা হয়েছে। এবং এই 70টি জলাশয়ে কিন্তু নানা ধরনের জলজ প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি এটা কিন্তু তাদের পানির ব্যবস্থাও হচ্ছে এই প্রাণীগুলোর। এখানে গ্যাজেল আছে, এখানে অরিক্স আছে, অন্যান্য প্রাণী আছে। সব কিছু মিলিয়ে এই ডেজার্টটা কিন্তু আর ডেজার্ট নেই, মনে হচ্ছে যেন একটা সবুজ এবং প্রাণী এবং একটি জায়গা যেখানে সবাই আসতে পারে এবং এই প্রাণীগুলোর সাথে সময় কাটাতে পারে এবং নেচারের সাথে একটা সম্পর্ক করতে পারে, সেইরকম একটি ব্যবস্থা কিন্তু এই টোটাল এই কনজারভেশন এরিয়াতে। যাই হোক, মূল কথা হচ্ছে বাংলাদেশে আমাদের কিন্তু কনজারভেশনের ব্যাপারটি জোরে সোরে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের সবই আছে, শুধু ধরে রাখার ব্যাপার। আমরা কিন্তু এর মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি আমাদের প্রকৃতির থেকে। সেইখানে আমাদের এখনই যদি সবাই সজাগ না হই এবং আমরা সবাই মিলে এগিয়ে না আসি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু দুর্বিষহ একটা জায়গায় চলে যাবে এবং আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা সবাই কিন্তু একটা খুব কঠিন অবস্থায় পড়ে যাব। সেই কারণেই কিন্তু আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এবং সচেতনতার বাণী যেমন চারিদিকে ছড়িয়ে দিতে হবে, পাশাপাশি আমাদের কিন্তু এই কনজারভেশনের ব্যাপারে সবাইকে এগিয়ে এসে একসাথে কাজ করতে হবে। শুধু দর্শক, আমরা এখন দেখলাম সংযুক্ত আরব আমিরাতের বৈচিত্র্যময় প্রকৃতি, উদ্ভিদ ও বন্যপ্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে একদিকে যেমন সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ ভালো থাকছে, অন্যদিকে ভ্রমণ কেন্দ্র হিসেবে বিদেশি পর্যটকদেরও আকর্ষণ করছে। আমাদের দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এতে পরিবেশ ভালো থাকবে, একই সাথে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।